হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে সিনেপ্রহর বিডির পক্ষ থেকে আপনাদের জন্য একটি মজাদার পয়সা উসুল পিওর টিনেজ লাভ দক্ষিণী সিনেমার কাহিনী নিয়ে হাজির হয়েছি। সিনেমার নাম জার্নি অফ লাভ 18+, যা 2023 সালে মায়ালাম ভাষায় রিলিজ হয়। এই সিনেমাটি একটি দক্ষিণ ভারতীয় রোমান্টিক টিনেজ লাভ গল্প, যেখানে হাসি মজার ছলে সমাজের কিছু গভীর দিক তুলে ধরা হয়েছে। এতে মূল চরিত্রের দুইজন অভিনেতা অভিনেত্রীই নবাগত, কিন্তু আমি এটুকু বলতে পারি, নবাগত হলেও আপনি ওদের মন কাড়া অভিনয়ের প্রশংসা করতে বাধ্য হবেন। বরাবরের মতো দক্ষিণের সিনেমা সম্বন্ধে আমি এই কথাগুলো বলি এই জন্য যে এই কথার ফাঁকে পুরো সিনেমার একটি সারমর্ম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আরও মনোযোগ নিয়ে নড়ে চড়ে বসতে পারেন পুরো সিনেমাটিকে দেখার জন্য। যেখানে দক্ষিণ সিনেমার একটা বৈশিষ্ট্য হলো, কাহিনী যত জমজমাট হোক অথবা যত সাদাসিধেই হোক না কেন, অভিনয় এবং নির্মাণ শৈলীর মাধ্যমে তারা বিষয়টাকে এমন নিখুঁতভাবে আপনার আমার সামনে উপস্থাপন করে যে মনে হবে যেন আপনার আমার আশেপাশের কোনো পরিচিত চরিত্রই ঘুরে বেড়াচ্ছে, যা নাকি আমাকে আপনাকে সিনেমার শেষ পর্যন্ত হলের পর্দার উপর থেকে চোখ সরাতে দিবে না। যেখানে দক্ষিণী সিনেমার একটা বৈশিষ্ট্য হলো, কাহিনী যত জমজমাটই হোক অথবা যত সাদাসিধেই হোক না কেন, অভিনয় এবং নির্মাণ শৈলীর মাধ্যমে তারা বিষয়টাকে এমন নিখুঁতভাবে আপনার আমার সামনে উপস্থাপন করে যে মনে হবে যেন আপনার আমার আশেপাশের কোনো পরিচিত চরিত্রই ঘুরে বেড়াচ্ছে, যা নাকি আপনাকে আমাকে সিনেমার শেষ পর্যন্ত হলের পর্দার উপর থেকে চোখ সরাতে দিবে না। এমনিতেও দক্ষিণের সিনেমাগুলোতে আনকমন কাহিনী, অন্যরকম ডায়লগ, চোখের পলক ফেলানো যায় না এমন সব মারামারি, দম বন্ধ করা ডান্স এবং চোখ ধাঁধানো মন জুড়ানো অভিনয় তো থাকেই। সোজা কথা, টোটাল এন্টারটেইনমেন্ট বলতে যা বোঝায় তার সবই থাকে এই দক্ষিণের সিনেমাগুলোতে, যা অন্য যে কোনো দেশের সিনেমা থেকে তাদেরকে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রদান করেছে, যা সিনেমাপ্রেমী একটা বিশাল দর্শক শ্রেণীকে দক্ষিণের সিনেমার প্রতি মোহিত করে রাখার জন্য যথেষ্ট। আর আমি ব্যক্তিগতভাবেও দক্ষিণের সিনেমার একজন অল টাইম দর্শক। যদিও ভাষা বুঝি না, তারপরেও যে সিনেমাগুলোর ভাষা হিন্দিতে ডাবিং করে তারা প্ল্যাটফর্মে রিলিজ করে, তার একটি সিনেমাও আমি বাদ দেই না। যখনই সময় পাই তখনই বসে যাই দক্ষিণের সিনেমা দেখতে। বলতে গেলে ভাষা না বুঝলেও দক্ষিণের সিনেমার একটা অন্ধ প্রেমে পড়ে গেছি আমি। আমার ভালো লাগার সিনেমাগুলোর মধ্যে দক্ষিণের সিনেমাগুলো প্রথম সারিতেই থাকবে। আজকে তেমনি একটি সিনেমার কাহিনী আপনাদেরকে শোনাবো। তো আর দেরি কিসের, চলুন আমরা সিনেমার মূল গল্পে প্রবেশ করি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। গল্পে শুরু হয় দক্ষিণ ভারতের একটি ছোট্ট শহরে। সেখানে স্কুলের দিনগুলির ভালোবাসার গল্প দিয়ে শুরু হয় মূল কাহিনী। মূল চরিত্রের মধ্যে রয়েছে আকর্ষণীয় প্রেম ও বয়সন্ধিকালের সম্পর্কের রসায়ন, যা একটি সাধারণ প্রেম ভালোবাসাই মনে হবে, কিন্তু বাস্তবে তীব্র রোমান্টিক কমেডির মেজাজ তৈরি করে। গল্পে আমরা দেখি মূল চরিত্ররা একে অপরের প্রতি কিশোর বয়স থেকেই দুর্বল হয়ে পড়ে। যেমন আধিরা নাচের ক্লাসে লুকিয়ে আখিলকে দেখে, আখিল স্কুলে আসার পথে বন্ধুদের সাথে রাস্তায় আধিরার সাথে দুষ্টুমি করে, রাস্তায় স্কুল বাসের ঝগড়ার সময় আধিরা লুকিয়ে আখিলকে দেখে, স্কুলে যাওয়ার পথে একে অপরের দৃষ্টি আকর্ষণ করা, মন্দিরে ত্রাণ বিতরণের সময় আমি তোমাকে ভালোবাসি বলা, স্কুল বাসে একে অপরের চোখাচোখি, পার্টি সমাবেশে একে অপরের প্রতি আকার ইঙ্গিতে ভালোবাসা প্রকাশ করা, বাসের মধ্যে আধিরাকে ইঙ্গিত করে অঙ্গভঙ্গি করা, বৃষ্টির মধ্যে একই ছাতার নিচে দাঁড়িয়ে দুজনের চা খাওয়া, স্ট্যান্ডিং বাসের মধ্যে বন্ধুদের চোখকে ফাঁকি দিয়ে ইচ্ছাকৃত আধিরার হাতের উপরে হাত রাখা, ভুল সত্ত্বেও আখিলের কাজের প্রশংসা করা, ভালোবেসে আখিলের হাত কামড়ে দেওয়া, বাড়ির সবাইকে ফাঁকি দিয়ে একে অপরের সাথে ফোনে কথা বলা, সাগর পাড়ে জন্মদিন পালন করতে গিয়ে আধিরার ভাই অর্জুনের হাতে ধরা পড়া, এরকম আরও অনেক ঘটনার মধ্যে দিয়ে তারা একে অপরের প্রেমে পড়ে এবং তা একসময় প্রাপ্তবয়স্ক বয়সে পৌঁছায়।
আমি শিওর পর্দায় ওদের ভালো লাগার মুহূর্তগুলো দেখে আপনিও স্কুল কলেজে যদি কাউকে ভালোবেসে থাকেন এবং আপনার পছন্দের মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি যা যা করতেন তার সাথে কাকতালীয়ভাবে নিজেকে এক মুহূর্তের জন্য হলেও মিলিয়ে ফেলবেন সিনেমাতে এবং অবচেতন মনেই হেসে ফেলবেন, যেমন আমি মিলিয়ে ফেলেছিলাম, হারিয়ে গিয়েছিলাম এক মুহূর্তের জন্য আমার সেই স্কুল জীবনের প্রেমে, যার চোখে পড়ার জন্য কত কাণ্ডকারখানাই না করেছি। স্কুলের শিক্ষকদের চোখ হয়তোবা ফাঁকি দিতে পেরেছিলাম, কিন্তু বন্ধু বান্ধবের হাতে কতবারই না ধরা খেয়ে কাফফারা দিয়েছিলাম, সেই কথা আর নাই বা বলি। যাক সে কথা, আমরা ফিরে আসি সিনেমাতে। এভাবে তাদের মধ্যে একটি গভীর বন্ধন গড়ে ওঠে, যা সিনেমার মাধ্যমে ধীরে ধীরে উন্মোচিত হয়। হঠাৎ গভীর রাতে আধিরা আলমারিতে কি যেন নিতে যায়। টের পেয়ে মা বলে, কি খুঁজছো? আধিরা বলে, প্যাড লাগবে। আসলে প্যাডের সাথে লুকিয়ে একটি মোবাইল ফোন নিয়ে বাথরুমে চলে যায় আধিরা এবং আখিলকে ফোন দেয়। ফোন দিয়ে আখিলকে বলে, আমি তোমার সাথে পালিয়ে যেতে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচব না, তোমার কোনো আপত্তি আছে? আখিল বলে, তাহলে ওই দিন? আধিরা বলে, ওই দিন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আগামী সপ্তাহে বাড়ি থেকে আমাকে আহমেদাবাদ পাঠিয়ে দিবে, আমার খালার বাসায়। আমি তোমার সাথে পালিয়ে যেতে চাই, তুমি শুধু হ্যাঁ বলো, আমি চলে আসব। তুমি হ্যাঁ বলো না। চুপ করে থেকে আখিল বলে, হ্যাঁ হ্যাঁ তুমি চলে আসো। আধিরা আরও বলে, আমি পালিয়ে আসার আগের দিন তোমাকে ফোন দিব। এখন আর বেশি কথা বলতে পারবো না, মোবাইলে চার্জ নাই, এখানে চার্জ দেওয়ার কোনো উপায়ও নাই। লাভ ইউ বলে মোবাইল রেখে দেয়। আখিল ওর বন্ধু রাঞ্জু, বশির ও আকাশকে ফোন দিয়ে আসতে বলে। ওর বন্ধুরা সব কিছু শুনে বলে, অসম্ভব, আবার দেখবি আগের মতোই আধিরা শেষ সময় ওর মত পরিবর্তন করে ফেলবে। আর এবার যদি ওর ভাই অর্জুন আবার টের পায়, তাহলে তোকে তো মারবেই, সাথে আমাদেরকেও বাঁচতে দিবেন। বলে রাখি, আধিরা হলো লোকাল পার্টি সেক্রেটারির একমাত্র মেয়ে। আখিলও ওই একই পার্টির কর্মী, তাই ওর বন্ধুরা ওকে সাবধান করে দিয়ে বলে, তুই আধিরাকে ভুলে যা। তখন আখিল বলে, এটা সম্ভব না, ও সত্যিই পালিয়ে আসবে আর আমরা একে অপরকে বিয়ে করে নিব। তখন আখিলের বন্ধু রাঞ্জু বলে, তুই যতটা সহজ ভাবতেছিস ততটা সহজ না, কে তোদেরকে বিয়ে দিবে? এর চাইতে বলি তুই ওকে ভুলে যা। আখিল বলে, আমি সবই জানি, আর তোদেরকে ডেকেছি আমাকে হেল্প করার জন্য, আর উল্টা তোরা আমাকেই ভয় দেখাচ্ছিস। তখন ওর আরেক বন্ধু বলে, এই সময় তোকে একজনই সাহায্য করতে পারে, আর সে হলো লরি চালক রাজেশ, যে আমাদের গ্রামে প্রথম পালিয়ে বিয়ে করেছিল। চল আমরা রাজেশের কাছে যাই, নিশ্চয়ই সে আমাদেরকে কোনো না কোনো সাহায্য অবশ্যই করতে পারবে। সবকিছু শোনার পর রাজেশ বলে, আখিল, তৃষা মানে আমার বউ 4-5 বছর থেকে ওর বাপের বাড়ি যায় না। আমার কখনো কখনো মনে হয় এটা ও ডিজার্ভ করে না। তোমরা দুজন পরিবারের সম্মতিতে পরিবারকে বুঝিয়ে সবকিছু করলে অনেক ভালো হবে না? আর এখনো তোমরা বাচ্চা, তোমাদের হাতে এখনো অনেক সময় আছে, তোমাদের বয়স কম, পড়ালেখা শেষ করো, তারপর না হয়। তখন আখিল বলে, আসলে ব্যাপার তা না। আখিলের বন্ধু রাজেশকে বলে, রাজেশ ভাই, ওর গায়ে দেখেন পেট্রোলের গন্ধ, সুইসাইড করতে চেয়েছিল, এই জন্যই তো আপনার কাছে নিয়ে এসেছি। রাজেশ বলে, এতই যদি সিরিয়াস হও তাহলে তুমি তোমার পার্টিকে বলো না কেন? তুমিও তো পার্টির কর্মী, নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবে। এটা তো তেমন কোনো বিষয় না, এতে পেরেশানি নেওয়ার কিছু নেই। তখন ওর বন্ধু বলে, রাজেশ ভাই, পেরেশানি আসলে মেয়ের বাবা। তখন রাজেশ বলে, তোমার আর কোনো মেয়েকে পছন্দ হলো না? লোকাল সেক্রেটারির মেয়েকেই পালিয়ে বিয়ে করতে হবে? তখন আখিলের বন্ধু বলে, আসলে ওর বাবা সেক্রেটারি হওয়ার আগে থেকেই দুজনের মধ্যে প্রেম ছিল। ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখা যায় আধিরার বাবা আখিল ও তার বাবাকে ডেকে নিয়ে ভালোভাবে বুঝিয়ে দেয় যে আখিল আধিরা ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করে বড় হয়েছে, আর আধিরার কথাকে তুমি বুঝতে ভুল করেছো, এটা ভালোবাসা না। তখন আখিল বলে, না না, আমরা সত্যিই দুজন দুজনকে ভালোবাসি। তখন আধিরার বাবা আধিরাকে ডেকে বলে, আধিরার মুখ থেকেই বাকিটা শোন, তাহলে তোমার ভুল ভেঙে যাবে।
আর আধিরা সেখানে এসে বলে, আমরা শুধুই বন্ধু। সব শুনে রাজেশ বলে, তাহলে তো খেলাই খতম। ওর চিন্তা মাথা থেকে বাদ দিয়ে পড়ালেখায় ধ্যান দাও, আর আমাকে বিরক্ত করো না। এক পর্যায়ে বন্ধুদের প্যারাপেরিতে রাজেশ বলে, পার্টির লোকের বিরুদ্ধে গিয়ে সেখানে ভালো থাকা অসম্ভব। তখন আখিলের বন্ধু রাঞ্জু রাজেশকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলে, ভাই, আপনি ছাড়া আমাদেরকে আর কেউ হেল্প করতে পারবে না। আপনি যদি না করেন তাহলে আধিরা সুইসাইড করে মরে যাবে, আর আমার বন্ধু আখিলেরও সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। তখন আখিল বলে, ও মরে গেলে আমিও মরে যাব। তখন ওর বন্ধুরা বলে, রাজেশ ভাই, আপনার হেল্প না করার জন্য যদি ও একটা কিছু করে ফেলে, তাহলে আপনি কি আপনাকে কখনো মাফ করতে পারবেন? তখন রাজেশ ইমোশনাল হয়ে বলে, আমরা সেই কমরেড যারা যে কোনো রক্তের নদী পার করতে পারি। আমি তোমাদের বিয়ে দিয়েই ছাড়বো, প্রতিজ্ঞা করলাম। এখান থেকে সিনেমার কাহিনীর নতুন আরেক মোড় শুরু হয়। রাজেশ বলে, প্রতিজ্ঞা তো করলাম, কিন্তু কিভাবে করব? আখিলের বন্ধু রাঞ্জু বলে, আমরা রেজিস্ট্রার অফিসে গিয়ে বিয়ে করে নেব। তখন রাজেশ বলে, তোমাদের কি কোনো ধারণা আছে রেজিস্ট্রার অফিসে কিভাবে বিয়ে হয়? তখন আখিলের বন্ধুরা বলে, না ভাই, সিনেমাতে দেখেছি। রাজেশ বলে, বিয়ের আগে দুইজনের ছবি দিয়ে ফর্ম পূরণ করতে হয়। ওই ফর্ম রেজিস্ট্রার অফিসের দেওয়ালে টাঙ্গায় দেওয়া হয়, যাতে এই বিয়েতে কারো কোনো আপত্তি আছে কিনা এইটা দেখার জন্য। আর ওই ছবি যখন আধিরার বাবার চোখে পড়বে, তখন আধিরার বাবা আধিরাকে গুজরাট পাঠিয়ে দিবে, আর তোমার কি অবস্থা হবে সেটার ডিসিশন নেবে আধিরার ভাই অর্জুন। আর রেজিস্ট্রার অফিসে বিয়ের জন্য টাকা পয়সারও তো দরকার আছে, সরকারের ফি তো দিতে হবে। আর অন্য জায়গার রেজিস্ট্রার অফিসেও বিয়ে হবে না, তার কারণ ছেলে মেয়ে যেই এলাকায় সেই এলাকার রেজিস্ট্রার অফিসেই বিয়ে করতে হয়। তখন ওর বন্ধুরা বলে, তাহলে আমরা এখন কি করব রাজেশ ভাই? রাজেশ বলে, আগামীকাল বলবো, আপাতত আধিরাকে একটা ফুল চার্জ সহ ব্যাটারি দেওয়ার ব্যবস্থা করো। পরের দিন রাজেশ বলে, তোমাদের বিয়ের খবর পুরো গ্রামে ছড়াই দিতে হবে, আর এই জন্যই তোমাদের বিয়ে করতে হবে মন্দিরে। এখানকার মন্দিরে তো বিয়ে করা মুশকিল হবে। থালি পরম্পরা আমার এক বন্ধু আছে, ওইখানে নিরাপদ হবে। বিয়ে করতেই হবে, এটা আসলে অতটা হেডেকের বিষয় না। সমাজকে বিশ্বাস করানোটাই বড় কথা। তার জন্য টাকা দরকার, সোনার গহনা দরকার, শাড়ি দরকার, চেঞ্জ করার জন্য আরেক পিস শাড়ি দরকার, তোমার পায়জামা, শার্ট, মুন্ডু ফুল, ফটোগ্রাফারও দরকার, কারণ আমাদের প্রমাণ দরকার। আর এই সব কিছুর জন্য 50,000 টাকা তো লাগবেই। তুমি টাকার ব্যবস্থা করো, আর বাকি সব ব্যবস্থা আমি করব। আর ওকে ব্যাটারিটা দেওয়ার ব্যবস্থা করো। এ সময় দুজনের মধ্যে যোগাযোগ হওয়াটা খুবই প্রয়োজন। আখিল ডিসিশন নেয় যে ও ওর সুন্দরীকে বিক্রি করে দেবে। টাকা ম্যানেজ করতে হবে যেভাবেই হোক। আধিরার বাবার ডাকা পার্টির সমাবেশে সবাই আসে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আর এই সুযোগে আখিলের বন্ধুরা আধিরাকে সবার চোখের আড়ালে একটি মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে দেয়। আখিল ওর মাকে অনেক কষ্টে বোঝাতে সক্ষম হয় যে সুন্দরভাবে বিয়ে করার জন্য ওর 50,000 টাকা লাগবে, আর সুন্দরীকে বিক্রি করার পরপরই ওই টাকা ফেরত দিয়ে দেবে। প্রথমে তো ওর মা কোনোভাবেই রাজি হয় না, পরে বলে, ঠিক আছে, আগামীকাল সপ্তাহের সমিতি থেকে দেখি কিছু করতে পারি কিনা। পরের দিন চড়া সুদে আখিলের মা সমিতি থেকে 50,000 টাকা আখিলকে উঠিয়ে দেয় বিয়ে করার জন্য, যা আখিলের বাবাকেও জানতে দেয় না। এরপর দেখা যায় আধিরা আখিলকে ফোন দিয়ে বলে, পরশুদিন পূর্বানদ এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা হয়েছে। পরমবীর মানে আমার আন্টির ছেলে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তোমার হাতে সময় শুধু পরশুদিন সকাল পর্যন্ত। তুমি আমাকে এর মধ্যেই এখান থেকে নিয়ে যাও, আমি পরে রাত্রিবেলায় তোমাকে ফোন দিব। এই বলে ফোন রেখে দেয়। আর ওইখানে এক পর্যায়ে পার্টির লোকের সাথে পুলিশের গন্ডগোল হয়, এমনকি মারামারিও বাধে, এবং পার্টির পক্ষ থেকে আগামীকাল 24 ঘন্টার জন্য হরতাল ডাকা হয়। এরপর আখিল ও তার বন্ধুরা মিলে রাজেশের কাছে আসে। রাজেশকে বলে, পরশুদিনই আধিরাকে বাহিরে পাঠিয়ে দিবে, আমাদেরকে সকালের মধ্যেই পালিয়ে যেতে হবে। তখন রাজেশ বলে, বিয়ের জন্য চেইন আর শাড়ির ব্যবস্থা করছো? আখিল বলে, না ভাই,
তখন রাজেশ রাগ হয়ে বলে, তোমাদের কাছে কি এটা কোনো ছেলে খেলা মনে হচ্ছে? আগামীকাল হরতাল, 24 ঘন্টার মধ্যে আমরা কিভাবে করব এগুলো? চলে যাও এখান থেকে, বলে রাগ করে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে বলে, আমি চেইনের ব্যবস্থা করেছি, আগামীকাল বাইপাস গিয়ে জর্জ ভাইকে কল করে নিয়ে নিও, আমি নাম্বার দিয়ে দিব। আখিল শাড়ির কথা বলতেই রাজেশ রাগ হয়ে বলে, আমি কি তোমার বাপের চাকর নাকি? সব ব্যবস্থা আমিই করব? পার্টির হয়ে হরতালের ডাক দিতে পারো, ওই পার্টির হয়ে একটা দোকানে ঢুকে একটা শাড়ি নিতে পারো না? আজব সব অপদার্থের সাথে পড়েছি আমি। রাজেশ নিজের রাগকে সামলিয়ে বলে, কালকেই বিয়ে করতে হবে তো? তো ঠিক আছে, তোমরা আখিলকে নিয়ে থালিপাড়া মন্দিরে চলে আসো, কোনো কিছুর চিন্তা করো না, বাকি সব আমি সামলে নেব। এবার তোমরা শান্তি মতো ঘরে ফিরে যাও। আর আখিল, চেইনটা নিতে ভুল করো না। আধিরা আখিলকে ফোন দেয় প্ল্যান জানার জন্য। তখন আখিল বলে, তুমি কোথায় আসবে? আধিরা বলে, আমি কোথাও আসতে পারবো না, তুমি এসে আমাকে বের করে নিয়ে যাবে। আখিল বলে, পরশুদিন সকালে শুভ মুহূর্ত আছে, তুমি চলে এসো, থালিপারাম্বু মন্দিরে আমরা দুজন বিয়ে করে নেব। তখন আধিরা একটু চুপ থেকে বলে, পরশুদিন থেকে আগামী 1 সপ্তাহের জন্য আমার মন্দিরে যাওয়া নিষেধ। বুঝতে পারছো তুমি কিছু? বুঝতে পারছো কি না? আখিল ওর বন্ধুদেরকে বলে, একটা সমস্যা হয়ে গেছে, ও পরশুদিন মন্দিরে আসতে পারবে না, কারণ ওই দিন ওর পিরিয়ডের ডেট। তখন ওর বন্ধু রাঞ্জু বলে, ও এই কথা, আর যদি পিরিয়ড না হয় তাহলে আসতে পারবে তো? ওকে, আমি ওষুধ এনে দিচ্ছি, তোরা পৌঁছানোর ব্যবস্থা কর। দেখা যায় আখিলের বন্ধু টেনিস বল নিয়ে এসেছে। এটা দেখে ওরা রাগ হয়ে বলল, টেনিস বল দিয়ে কি হবে? আধিরা কি রাতে টেনিস বল খেলবে? তখন আখিলের বন্ধু বলল, দেখি না কি করব। একটা ব্লেড দিয়ে টেনিস বল কেটে টেনিস বলের ভিতর ট্যাবলেট ঢুকিয়ে তারপর সেই বল আধিরার রুমে ঢিল দিয়ে পৌঁছানোই হলো তাদের মূল লক্ষ্য। এবং সেটা প্রথমবারে তারা পারে না, কিন্তু দ্বিতীয়বারে তারা করতে সফলও হয়। এরপর দেখা যায় আখিল ও তার বন্ধুরা হরতালের মধ্যে মোটরসাইকেল নিয়ে বের হয় আধিরার শাড়ি কেনার জন্য। কিন্তু শহরের কোথাও কোনো জায়গায় কোনো দোকানপাট, কোনো মার্কেট খোলা পায় না। এরপর একটা দোকানের অর্ধেক শাটার খোলা দেখে তাড়াতাড়ি তারা দোকানে ঢুকে যায়। দোকানদার ভয়ে বলে, আমি এক্ষুনি দোকান বন্ধ করে দিচ্ছি। তখন আখিল বলে, ভয় নেই, আমার একটা শাড়ি লাগবে। ওইখান থেকে শাড়ি, ব্লাউজ ও পেটিকোটের কাপড় নিয়ে চলে আসে এবং আসার পথে রাজেশের বলে দেওয়া লোকের কাছ থেকে সোনার একটা চেইনও নিয়ে নেয়। এদিকে আধিরা আখিলকে ফোন দিয়ে বলে, শাড়ি ব্লাউজ কিনেছো? কালার কি? তখন আখিল বলে, কিনেছি, পিঙ্ক কালারের। আধিরা রাগ হয়ে বলে, তুমি জানো না আমার পিঙ্ক কালারের শাড়ি পছন্দ না? কিন্তু বিপত্তি বাধে তখন যখন ওরা বুঝতে পারে এই রাত্রের মধ্যেই ব্লাউজ বানাতে হবে। কিন্তু এত রাত্রে কে বানিয়ে দেবে ওদেরকে ব্লাউজ? আর মাপই বা কোথায় পাবে? তখন আখিলের বন্ধু রাঞ্জু বলে, আমি একটা ব্যবস্থা করে দিতে পারি, চলো যাই সেখানে, দেখা যাক কি হয়। দেখা যায় এলাকার এক দুঃসম্পর্কের চাচির কাছে আসে। চাচি এক গাদা কাপড় দেখিয়ে বলে, এগুলো সেলাই করতেই আমার 2 সপ্তাহ সময় লেগে যাবে। আর তুমি তো জানো শুধুমাত্র আমি একাই এগুলো সেলাই করি। খুব বেশি দরকার হলে আগামীকালকে সকালবেলা এসো, দেখবো কিছু করা যায় কিনা। তখন রাঞ্জু বলে, চাচি, কারো জীবন মরণের প্রশ্ন। তখন চাচি বলে, আমি কি করতে পারি রে বাবা? অর্ধেক রাতে এসে তুমি আমাকে ব্লাউজ বানিয়ে দিতে বলছো, তার উপরে আবার মাপ নাই, আমি কিভাবে বানাবো? আমি পারবো না বাবা। তখন আখিল চাচির মেয়েকে দেখিয়ে দিয়ে বলে, চাচি তুমি ওর মাপে বানাও, তাহলেই হবে। তখন চাচি বলে, ঠিক আছে, মজুরি বেশি দিতে হবে কিন্তু, আর তোমরা বাহিরে অপেক্ষা করো, কাজ শেষ হলে আমি ডেকে নিব। এভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে মজুরি বেশি দিয়ে একটা ব্লাউজ বানিয়ে নেয়। পরের দৃশ্যে দেখা যায় আখিল আধিরাদের গোয়াল ঘর থেকে গরু বের করে ছেড়ে দেয়। এই দিকে সেই গরুকে ধরার জন্য আধিরার বাবা ও ভাই গরুর পেছনে পেছনে বের হলে এই সুযোগে আধিরাকে নিয়ে আখিল বাড়ি থেকে পালিয়ে যায়। এখান থেকে শুরু হয় সিনেমার নতুন আরেক মোড়।
আধিরার ভাই তার দলবল নিয়ে চলে আসে আখিলের বাসায়। আখিলের বাবা মাকে শাসিয়ে যায় যেন তাদের মেয়েকে তাড়াতাড়ি তাদের কাছে ফিরিয়ে দেয়, না হলে আখিলকে কি করতে হবে সেটা তার ভালো মতোই জানা। অপরদিকে দেখা যায় মন্দিরে আধিরা ও আখিলের মালা বদলের সময় সবাই খুব খুশি। ফটোগ্রাফারও চলে আসে তাদের ছবি তোলার জন্য। এক পর্যায়ে সেখানে পার্টির এক বড় ভাইও চলে আসে। তাকে দেখে সবাই ভয় পেয়ে যায় এবং এটা বোঝাতে সক্ষম হয় যে এখানে ছবির শুটিং হচ্ছে, যার নায়ক নায়িকা ওরা দুজন এবং পরিচালক আমাদের পরিচিত এই রাজেশ ভাই। আর এও বলে যে বিয়ের প্রোগ্রামে একজন আঙ্কেলের খুব দরকার, আপনি চাইলে এই আঙ্কেলের চরিত্রটা করতে পারেন। অপরদিকে দেখা যায় আখিলের বাবা আখিলকে ফোন দিয়ে বলে, নালায়েক কোথাকার, সারা দুনিয়ার মধ্যে তুই আর কোনো মেয়ে পাইলি না বিয়ে করার জন্য? আখিল বলে, বাবা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো তাই তোমাকে বলতে পারিনি, কিন্তু মা তো সবই জানে, মাই আমাকে বলেছে কাউকে কিছু না জানাতে। তখন আখিলের বাবা বলে, খবরদার বাড়িতে আসার চিন্তা ভাবনা করিস না, আগামী 3-4 দিন পর্যন্ত যেখানে খুশি সেখানে থাক, পরিস্থিতি ঠান্ডা হলে তারপরে আসবি। আর তোর কাছে টাকা আছে? তখন আখিলের মা বলে, সমিতির 40,000 টাকা ওকে আমি দিয়েছি। তখন আখিলের বাবা আশ্চর্য হয়ে আখিলের মাকে বলে, আমি কাজের জন্য 3500 টাকা চাইলাম, সেটা তুমি দিলে না, আর এর জন্য তুমি চট করে এতগুলো টাকা দিয়ে দিলে? তখন আখিলের মা একগাল হাসি দিয়ে বলে, ও তো আমারই ছেলে না। তখন ওরা সবাই মিলে ডিসিশন নেয় ওরা মুকাম্বি চলে যাবে, ওইখানে ওরা নিরাপদ থাকতে পারবে 2 দিনের জন্য, পরে অবস্থা বুঝে অন্য জায়গায় যাওয়া যাবে। চলো রওনা দেই। রাজেশের ভাড়া করা গাড়িতে চড়ে সবাই মিলে মোকাম্বিতে চলে আসে এবং একটা ট্যুরিস্ট হাউসে রুম ভাড়া করে থাকার জন্য। আর রাজেশ বলে, তোমাদের কিছু দরকার পড়লে আমাদেরকে বলবে, এখানকার অনেক মানুষই আমাদের এলাকার, সাবধানে থাকতে হবে, মনে রেখো আমরা এখানে লুকানোর জন্য এসেছি, পিকনিক করার জন্য না। এরপর দেখা যায় আখিল তার বন্ধু রাঞ্জুকে ডেকে বলে, আমাকে ডাক্তারের দোকান থেকে একটা। এটা বলতেই রঞ্জু রাগ হয়ে যায় আর বলে, তোরা আজকে সকালবেলায় তো পালিয়ে আসলি, আর এই 2টা দিন অপেক্ষা করতে পারতেছিস না? তখন আখিল বলে, চুপ কর, তুই যা ভাবছিস তা না, আধিরার খুব মাথা ব্যথা, ওর জন্য 2টো প্যারাসিটামল দরকার। ও এই কথা, বেকুব তুই আমাকে আগে বলবি তো, আমি তো ভেবেছিলাম কন্ডোমের কথা বলবি। অন্যদিকে রাজেশ একটা ফোন রিসিভ করে, পরে সবাইকে বলে একটা বিপদ হয়ে গেছে, আধিরার দাদি মারা গেছে, একটার পর একটা বিপদ আমাদেরকে ঘিরে ধরছে, আমরা এখন কি করব? তখন আখিল বলে, আমরা ফিরে যাব, আধিরা ওর দাদিকে খুব ভালোবাসতো। তখন ওর বন্ধুরা বলে, এটা কিভাবে সম্ভব, এটাতে তো অনেক বিপদ হতে পারে। আমি জানি এটাতে অনেক রিস্ক আছে, কিন্তু তারপরেও যেতেই হবে, না হয় ও খুব মন খারাপ করবে, ওর জন্য আমি সব কিছু করতে পারি। দেখা যায় আবার সবাই মিলে আধিরার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে আখিল আধিরাকে বলে, তোমার দাদি মারা গেছে, এজন্য তোমার খুব মন খারাপ না? তখন আধিরা বলে, একদিক থেকে ভালোই হয়েছে, আমার দাদির বয়স 87 বছর, গত 1 মাস থেকে সে বিছানায় ছিল, তার সব কাজকর্ম আমার মাই করত, অনেক কষ্টে ছিল দাদি। আধিরা কান্না চেপে আখিলকে বলে, এই জন্যই আমি কাঁদছি না। রাজেশ সব কিছু পরিদর্শন করে এসে বলে, আখিল এখনই সময়, এরপরে মানুষ বেশি চলে আসবে, পার্টির লোকজন আসবে, তখন বিপদ হয়ে যেতে পারে, এই সুযোগেই তোমরা দাদিকে দেখে আসো, তাড়াতাড়ি আমাদেরকে আবার যেতে হবে। এক পর্যায়ে আধিরার বাবা রবীন্দার আধিরাকে দেখে ফেলে এবং আখিলকে মারধর করতে থাকে, আর সেই সময় সেখানে চলে আসে পার্টির আরেক বড় নেতা। মারামারির এক পর্যায়ে দেখা যায় ওই নেতা আখিলকে রবীন্দারের হাত থেকে বাঁচাতে যায়, আর ওই সময় ভুলবশত রবীন্দার ওর সিনিয়র নেতার গায়ে হাত তুলে ফেলে। এতে করে 2 নেতার কর্মীদের মধ্যে আবার মারামারি শুরু হয়ে যায়। এর ফলে পরিস্থিতি আরও চরম আকার ধারণ করে এবং সুযোগ বুঝে আখিল, আধিরা, রাজেশ ও তার বন্ধুরা সবাই মিলে সেখান থেকে পালিয়ে আসতে সফল হয়।
আখিল রাজেশকে বলে, রাজেশ ভাই গুড্ডিমারি চলেন, ওখানে আমার খালার বাড়ি। খালা আখিল ও আধিরাকে দেখে খুশি হয় আর নিজের দুই ছেলের উদ্দেশ্যে বলে, মনে করছিলাম তোরা বিয়ে করে বউ নিয়ে আসবি, কিন্তু কিসের কি, আমার ভাগ্যই খারাপ। খালা ঘর থেকে সিঁদুর নিয়ে এসে আধিরাকে পরিয়ে দিতে বলে। এরপর দেখা যায় রাজেশ ও তার বন্ধুরা আখিল আধিরাকে ওর খালার বাড়িতে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাজেশ আখিলকে বলে, কোনো সমস্যা নাই, শুধুমাত্র ওরা তোমাকে খোঁজার জন্য এখানে আসতে পারে। তখন আখিল ওর খালাতো ভাই দুইজনকে দেখায় বলে, ওটা কোনো সমস্যা না, আমার দুইজন ভাই ওদেরকে সামলায় নেবে, এমনিতেও ওদের অনেক খুন খারাপের মামলা আছে, আপনি আপনার খেয়াল রাখবেন। এরপর দেখা যায় পুলিশ আখিলের খালার বাড়িতে চলে আসে এবং আখিল এবং আধিরাকে ধরে নিয়ে যায়। কোর্টে রাজেশ আখিলের বন্ধুদেরকে বলে, ওদের বিয়ে হয়েছে সেটা শুধু আমরা জানি, কিন্তু আধিরার বাবা মা একটা মিসিং কেস করে, যার জন্যই ওদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম এরকম একটা কিছু হবে, তাই আগে থেকেই আমার পরিচিত একজন উকিলকে ঠিক করে রেখেছি, তোমরা চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সবকিছু। এরপরে উকিল আসে, আখিলকে সাহস জুগিয়ে বলে, এটা অনেক ছোট মামলা, আজকেই ডিসমিস করে দিব, চিন্তা করো না। জজকে দেখে আখিলের বন্ধু রাঞ্জু বলে, এতদিন জেনে আসলাম জজ হয় বয়স্ক কোনো মানুষ, এখন দেখছি জজের বয়স অল্প, তুই কোনো চিন্তা করিস না বন্ধু, তোর ব্যাপারটা জজ ভালোভাবেই দেখবে, যেহেতু উনার বয়সও কম। তখন উকিল বলে, আরে আরে উনি জজ না, উনি ম্যাজিস্ট্রেট। দেখা যায় ম্যাজিস্ট্রেট আধিরাকে তার নিজের বক্তব্য বলার জন্য বলে। আধিরা তখন বলে, ম্যাডাম, আমার আর আখিলের মধ্যে 4 বছরের প্রেম, আমরা নিজ ইচ্ছায় গতকালকে বিয়ে করেছি, কিন্তু পুলিশ আমাদেরকে কেন ধরে নিয়ে এসেছে আমরা জানি না। তখন আধিরার উকিল বলে, ওদের বিয়ের রেজিস্ট্রি কাগজপত্র, মন্দিরের রিসিট এবং ছবি আমি আপনাকে দেখানোর জন্য জমা দিচ্ছি। ম্যাজিস্ট্রেট সব কাগজপত্র দেখে যখন বলে, মেয়ের বয়স 18 বছর পার হয়ে গেছে, মেয়ে চাইলে যার সাথে খুশি থাকতে পারে। তখন বিপক্ষ উকিল বলে, এখানে একটা সমস্যা আছে ইওর অনার, সেটা হলো ভিকটিমের বয়স 18 বছর হয়নি, ভেরিফাইড করার জন্য আমি ওর বোর্ডের কাগজপত্র জমা দিচ্ছি। তখন আধিরা ম্যাজিস্ট্রেটকে বলে, ম্যাডাম, আমার বাবা স্কুলের কাগজপত্র জমা দেওয়ার সময় আমার জন্ম তারিখ কমায় দেয়, কিন্তু আমার 18 বছরের বেশি হয়ে গেছে। তখন বিপক্ষ উকিল বলে, ইওর অনার, যেহেতু আসামির কাছে ওর বয়স প্রমাণ করার জন্য কোনো এভিডেন্স নাই, সেহেতু সে এখনও নাবালিকা, আর এই জন্য তাকে তার বাবা মার কাছে পাঠানো হোক। তখন 5 মিনিটের ব্রেক নিয়ে ম্যাজিস্ট্রেট বাইরে চলে যায়। এদিকে দেখা যায় আখিলের উকিল রাগ করে বের হয়ে আসে এবং বলে, তোমরা আমার সাথে চালাকি করেছো, মিথ্যা কথা বলেছো, মেয়ের বয়স 18 বছর হয়নি, এখন আমার ইমেজের কি হবে, কিভাবে আমি এই মেয়েকে মুখ দেখাবো। তখন আখিলের বন্ধু রাঞ্জু বলে, কাকে, আধিরাকে? উকিল আরও রাগ হয়ে বলে, ম্যাজিস্ট্রেট মেয়েকে। ম্যাজিস্ট্রেট তার সিনিয়রকে ফোন দেয় এবং বলে, আমি ক্লান্ত হয়ে গেছি এইখানে গরিব লোকদের এমন আজব আজব কেস দেখে, আমি আর নিজেকে সামলাতে পারছি না। তখন ম্যাজিস্ট্রেটের সিনিয়র বলে, তুমি এখন একজন ম্যাজিস্ট্রেট, যাও এবং সমাধান করো। ফিরে এসে ম্যাজিস্ট্রেট আধিরার উকিলকে বলে, আপনার কাছে বয়স প্রমাণের কোনো কাগজপত্র আছে? তখন উকিল বলে, আমাকে 1 দিনের সময় দিন। আর ম্যাজিস্ট্রেট তখন বলে, আগামী 6 দিন পূজার জন্য কোর্ট বন্ধ থাকবে, আমি জানি 6 দিন পর ওর 18 বছর হয়ে যাবে, কিন্তু আপনার কাছে এটা প্রুভ করার জন্য বর্তমানে তো কোনো কাগজপত্র নেই। এরপর ম্যাজিস্ট্রেট বলে, আগামী শুনানি 6 দিন পর হবে, তখন মেয়েও 18 বছরের হয়ে যাবে, আর এই সময় চাইলে মেয়ে তার বাবা মার কাছে যেতে পারে, বাপের বাড়ি যেতে পারে। কিন্তু আধিরা বলে, না না দিদি, আমি যাব না, আমি গেলে আমাকে ব্ল্যাকমেল করবে, মারধর করবে, আমি সুইসাইড করে মরে যাব। তখন ম্যাজিস্ট্রেট আবার 5 মিনিটের ব্রেক নিয়ে বাইরে চলে যায়। এদিকে আখিলের বন্ধু রাঞ্জু বলে, ম্যাজিস্ট্রেটের মনে হয় লুজ মোশন হয়েছে, এই জন্যই সে ঘন ঘন ব্রেক নেয়। ফিরে এসে ম্যাজিস্ট্রেট বলে, এখন একটাই রাস্তা,
আগামী 7ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাকে তাহলে চিলড্রেন হোমে থাকতে হবে বলে কোর্ট মুলতবি ঘোষণা করে। আখিলের উকিল সবাইকে এটা বুঝিয়ে দেয় যে মেয়ের বাবা যদি কিডন্যাপ কেস করে তাহলে 364 ধারায় তোমরা সবাই জেলে যাবে। আগামী 6 দিন কোর্ট বন্ধ, কিন্তু জেল বন্ধ না, তোমরা অন্য কোথাও লুকিয়ে থাকো। এদিকে আখিলের বন্ধুরা বলে, আখিল তোকে বাড়ি যেতে হবে, সবাই জেনে গেছে তুই পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছিস। বাড়িতে এসে আখিলের আধিরাকে খুব মনে পড়ে। কি করছে কে জানে। আখিল আগের স্মৃতিগুলো মনে করে মন খারাপ করে। অন্যদিকে পাড়া প্রতিবেশীরা এসে জানতে চায় আধিরা কোথায়, ওকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। তখন ওর খালা বলে, না না, ও হোস্টেলে আছে, 2 দিন পর চলে আসবে। অন্যদিকে দেখা যায় অর্জুন কম্প্রোমাইজ পার্টি ডাকে। সেখানে আধিরার বাবা, আখিলের বাবা, অর্জুন এবং পার্টির উচ্চপদস্থ একজন থাকে এবং বলে, তোমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটির জন্য পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যদ্দূর শুনছি মেয়ে তো নিজের ইচ্ছাতেই গেছে, এটা সে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারও করেছে। তাহলে এর জন্য আর পরিবেশ নষ্ট করে লাভ কি? ভালো হয় মেনে নেওয়া। রাবিন্দার তার লিডারের কথা পছন্দ করে না, বলে আমাদের প্রবলেম আমরাই সলভ করতে পারবো। লিডারের সাথে অর্জুনেরও কথা কাটাকাটি হয়। বের হয়ে এসে অর্জুন আখিলকে বলে, তুই তো জানিস আমি কে আর কি কি করতে পারি। তখন আখিল বলে, আমি সব জানি, তোমার যা খুশি তুমি করতে পারো, কিন্তু আমি কাউকে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার লোক না। রাবিন্দারকে তার ভাই বলে, আইন অনুযায়ী আগামীকালকে থেকে ও বালিগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। তখন আধিরা যা ডিসিশন নিবে তাকেই কোর্ট রায় দিবে। সবচাইতে ভালো হয় ওকে সবকিছু ভালো মতো বোঝানোর চেষ্টা করা। আর একটা কাজ আমরা করতে পারি অর্জুন, আখিল যদি কোর্টে না যায় তাহলে আমরা কেসের মোড় ঘুরিয়ে দিতে পারবো। যদি কিছু করার থাকে তো করো। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? অন্যদিকে দেখা যায় রাজেশ আখিলের বন্ধু সিজু বিজুকে বলে, তোমরা ওর আশেপাশেই থাকবে, আমার ওদের উপর কোনো বিশ্বাস নেই, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও। পরের দৃশ্যে দেখা যায় পুলিশ আখিলের বাড়িতে আসে এবং বাস পোড়ানোর মামলায় আখিলকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চায়। তখন আখিলের বন্ধু দীপক এসে বলে, ওই দিন বাইক আমি নিয়ে গিয়েছিলাম, আর অর্জুনের কথা মতো আমিই বাসে আগুন দিয়েছিলাম, আখিল না। আখিলকে ছেড়ে দেন। তখন দীপক আখিলকে বলে, আমাদের দোস্তির মধ্যে শুধু তুই আমাকে সন্দেহ করতি, আমি তোকে সন্দেহ করতাম না। আজ পর্যন্ত কখনো তুই আমাকে ভাই বলে ডাকলি না। এখন তুই যা, দেরি করিস না, তাড়াতাড়ি যা। অন্যদিকে দেখা যায় আধিরার বাবা আধিরাকে বলে, মা, আজ পর্যন্ত তুমি যা চেয়েছো আমি তাই দিয়েছি। আজ তোমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে আগামীকাল কোনো গ্যারান্টি নাই সেটা তোমার কাছে সঠিক মনে হবে। মা বাবা তার সব সন্তানের ভালো চায়। আদালতের কার্যক্রম শুরু হয়। ম্যাজিস্ট্রেট বলে, দুই পক্ষই প্রাপ্তবয়স্ক, সেহেতু আধিরা তুমি বলো। তখন আধিরা বলে, কোর্ট শুরুর আগে আমার বাবা আমার সাথে কথা বলে, আর এটা বলে যে আমি পড়াশোনা শেষ করলে উনি নিজেই আমাকে আখিলের হাতে তুলে দিবেন। আমি যদি চাই তাহলে সে আমাকে এই কথা লিখেও দিবে বলে প্রমিস করে। আমার বাবা আমার সবচেয়ে বড় রোল মডেল। আমি আমার বাবার সাথে পার্টির সভা, সেমিনার, অনুষ্ঠানের সব জায়গায় যেতাম। উনার ভাষণ এবং সিদ্ধান্ত সবার মতো আমাকেও অনুপ্রাণিত করত। কিন্তু বাবাকে যখন আমার আর আখিলের বিয়ের কথা বলতাম তখন বাবা কোনো রকম উচ্চবাচ্য দেখায় না, শুধুমাত্র সমস্যা যা করত আমার ভাইই করতে চেয়েছিল। সেদিন আখিল চলে যাওয়ার পর আমি শুনতে পাই আমার বাবা বলছে, আমাদের বংশে এই লোকগুলো শ্রমিক হিসাবে কাজ করত, আমরা হুকুম করতাম আর ওরা পালন করতে থাকতো, আর এই গোলামি এখনো ওদের ভিতরে জমা আছে। ওরা আমাদের প্রভুভক্ত কুকুর, সময় বুঝে সময় মতো ওদেরকে মেরে ফেলতে হবে। ওই সময় আমি সিদ্ধান্ত নিই থাকতে যদি হয় তাহলে আখিলের সাথেই থাকব। আমাদের আইন মতে শুধু ধর্ম পরিবর্তন হয়, জাতি তো না। আধিরা বাবার দিকে তাকিয়ে বলে, বাবা তোমার ওই কথাগুলো বলা ঠিক হয়নি। তখন ম্যাজিস্ট্রেট বলে, কারো কিছু বলার আছে? আর বলেও কোনো লাভ নেই। আধিরা প্রাপ্তবয়স্ক, ও যে সিদ্ধান্ত নেবে সেটাই আদালতে সিদ্ধান্ত হবে। আর ম্যাজিস্ট্রেট এটাও বলে যে রবিন্দার, আপনি সভা সেমিনারের বক্তব্যে যে আদর্শের কথা বলেন সেটা আপনার ঘরেও চালু করা উচিত। শেষমেশ তারা একসাথে নতুন জীবন শুরু করেন, আর এভাবেই সিনেমার কাহিনীটি শেষ হয়।
জার্নি অফ লাভ 18+ সিনেমাটি একটি সাধারণ কিন্তু হৃদয়স্পর্শী গল্প, যেখানে কিশোর বয়সের ভালোবাসার মিষ্টতা, প্রাপ্তবয়স্ক জীবনের চ্যালেঞ্জ এবং ভালোবাসার জন্য আত্মত্যাগের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আশা করছি গল্পটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। দেখা হবে পরের কোনো সুন্দর সিনেমার কাহিনীতে। ও হ্যাঁ, আপনারা এই সিনেমাটি ইউটিউবেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকবার জন্য।